প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে একই যাত্রায় কেন পৃথক ফল হচ্ছে? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও র্যাব ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। গুপ্ত হত্যার জন্য দায়ী সরকার। অরাজকতার দিকে দেশ। সন্দেহজনক ব্যক্তিকে আটক করে নির্দিষ্ট স্থানে নিয়ে চোখ বেঁধে হাঁটুতে গুলি করে আহত করে অপরাধী বলে প্রচার করা হয়। মঈন ফখরুদ্দিনের দায়। শেখ হাসিনা যে তার কথার বরখেলাপ করে সম্পূর্ণ উল্টো পথে হাঁটতে পারেন তার আরেকটি দৃষ্টান্ত পাওয়া যায় 2011-তে। আমার দেশ 2011-21-12 পত্রিকার আরও একটি রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক ও সেনাদের মধ্যে 2007 সালে সংঘর্ষের ঘটনায় সম্পৃক্ততার দায়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক প্রধান জেনারেল মঈন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ ও তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। কমিটির জরুরি সরকারের এই শীর্ষ দুই কুশীলব ছাড়াও ঘটনায় সরাসরি জড়িত থাকায় ডিজিআইএফ এর পরিচালক হিসাবে দায়িত্ব পালনকারী দুই সেনা কর্মকর্তা মেজর জেনারেল এটিএম আমিন ও ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী কর্নেল শামসুল আলম খানের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে শাস্তির সুপারিশ করেন। কমিটি এর বাইরে দায়িত্ব পালনের ব্যর্থতায় পুলিশের তৎকালীন আইজি নূর মোহাম্মদের বিরুদ্ধেও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় গঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপকমিটির এসব সুপারিশ সংবলিত প্রতিবেদন সংসদীয় মূল কমিটিতে উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বকালে সংসদে অনুষ্ঠিত কমিটির 24তম বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত 8 ডিসেম্বর উপকমিটির বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সকালে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ মির্জা আজম, কাজী ফারুক কাদের ও মোহাম্মদ শাহ আলম অংশ নেন। বৈঠক শেষে রাশেদ খান মেনন সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো তুলে ধরেন। কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ও সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদ এ ঘটনার জন্য দায়ী, কারণ ওই সময় সরকারের এই শীর্ষ দুই কর্ণধার ইচ্ছাকৃত নির্লিপ্ত থেকে নিশ্চিন্তে ভূমিকা পালন করেন। তারা ঘটনা নিরসনে কোনো চেষ্টাই করেননি। কমিটির কাছে আসা তথ্য উপাত্তের মাধ্যমে এটাই প্রমাণিত হয়। ফখরুদ্দিন ও মঈন এই ঘটনার যাবতীয় নির্দেশনা দিয়েছেন, যার জন্য তারা কোনোভাবেই এই দায় এড়াতে পারছেন না। একই যাত্রায় কেন পৃথক ফল? কিন্তু ধারণা হয়েছে মঈন ফখরুদ্দিনের সহযাত্রী 1/11 আরেক চক্রান্তকারী লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও পুরস্কৃত করেছে আওয়ামী লীগ সরকার। নতুন করে তার চাকরির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর প্রক্রিয়া চলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে তার চাকরির বয়স শেষ হবার পর 3 মাস করে 2 দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। বিতর্কিত এই সেনা কর্মকর্তা বর্তমানে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাই কমিশনার হিসাবে কর্মরত আছেন। একই যাত্রায় কেন পৃথক ফল হচ্ছে? জেমস বন্ড হয়তো এই রহস্যের সমাধান করতে পারতেন, তবে কেউ কেউ মনে করেন মতিউর রহমান, মাহফুজ আনাম প্রণীত এবং মঈন ফারুক আহমেদ বাস্তবায়িত -2 ফর্মুলার এক পর্যায়ে যখন হাসিনা ও খালেদা সাব জেলে ছিলেন তখন তাদের দুজনকেই পৃথিবী থেকে মাইনাস করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। শোনা যায় সেই সময়েই এই সিদ্ধান্তের বিরোধিতা করেন মাসুদ, কারণ একদিকে তিনি রক্ষী বাহিনীর সাবেক সদস্য রূপে শেখ মুজিবের প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং অন্যদিকে খালেদা জিয়ার ভাই এসকান্দারের ভাইরা ভাই সুবাদে খালেদার সঙ্গে আত্মীয়তার বন্ধন ছিল। তবে এই থিওরির সত্যতা প্রতিষ্ঠিত হয়নি। শুধু দেখা যাচ্ছে মাসুদ নির্বিবাদে ছিলেন 2011-তে। সমালোচিত র্যাব। মঈন ফখরুল রেখে যাওয়া প্রতিষ্ঠান ও তাদের অঙ্গ প্রতিষ্ঠান সমূহে এবছরে অভিযুক্ত হয়েছে হত্যা ও গুপ্ত হত্যার দায়ে। মাসুদ ফিরে এলে কি এসব প্রতিষ্ঠান হিংসা প্রতিহিংসা মুক্ত হবে?
2011-তে উইকলিসে ফাঁস হওয়া তথ্যে জানা যায় যুগান্তর 14/9/2011 র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে একটি তার বার্তা পাঠানো হয় 2005 সালে। তার বার্তায় বলা হয়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অনেকের প্রশংসা কুড়ালেও র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয় নিয়ে সমালোচিত। সম্প্রতি উইকিলিসে এ গোপন তার বার্তাটি প্রকাশ করেছে। কয়েকটি গণমাধ্যম বরাত দিয়ে দূতাবাস ওয়াশিংটনে জানায়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও র্যাব ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। দেশের কয়েকটি স্থানে চাঁদা নেয়ার অভিযোগ পাওয়া গেছে র্যাবের বিপক্ষে। সরকারের পক্ষ থেকে তাদের বলা হয়েছে, অপরাধের সঙ্গে র্যাবের সদস্যরা জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে। তার বার্তায় বলা হয়েছে, ক্রসফায়ারে র্যাবের আরেকটি সমালোচিত বিষয়। এর প্রায় সব ঘটনার বিবরণ একই রকম। তার বার্তায় জানানো হয়েছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, যখন র্যাবের হাতে সন্ত্রাসীরা ক্রসফায়ারে মারা যায় তখন মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়ে ওঠেন, কিন্তু সন্ত্রাসীদের হাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জীবন গেলে তারা কোনো কথা বলেন না। গুপ্ত হত্যার জন্য দায়ী সরকার। বিরোধী দলগুলোর মতে র্যাবের সেই ট্র্যাডিশন বজায় রেখেছে বর্তমান আওয়ামী সরকার। প্রথম আলোর 15/12/2011 একটি রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, গুপ্ত হত্যা রাষ্ট্র সমর্থিত। বিরোধী দলকে দমনপীড়নের জন্য বর্তমান সরকার গুপ্ত হত্যাকে রাজনীতির একমাত্র অনুষঙ্গ করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যে সরকার জড়িত তাতে কোনো সন্দেহ নেই। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য সবার ইঙ্গিত সরকারের দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, তিনি পত্রপত্রিকার মাধ্যমে এসব গুপ্ত হত্যা সম্পর্কে জানতে পেরেছেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, সরকার যে এর সঙ্গে জড়িত নয় তা সরকারকেই অবিলম্বে প্রমাণ করতে হবে। একই সঙ্গে যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলামকে হত্যার ঘটনায় 17 ডিসেম্বর যশোরে হরতাল ডাকা হয়। এ হরতালে কেন্দ্রীয়ভাবে সমর্থন দেয়নি বিএনপি। অরাজকতার দিকে দেশ। গুম, খুন, গুপ্ত হত্যা প্রভৃতি বাংলাদেশকে এক ভয়াবহ অরাজকতার দিকে টেনে নিয়ে গেছে 2011। দেশ ও বিদেশে মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে সোচ্চার হয়েছে। আমার দেশ 26/12/2011-তে নাসির উদ্দিন শোয়েবের রিপোর্ট। শেখ হাসিনার 3 বছরে মানবাধিকার লঙ্ঘন, খুন 12,000, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 359, গুম 100, গুপ্ত হত্যার পর লাশ উদ্ধার 16, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুক্তি 22, সাংবাদিক নিহত 4, গ্রেপ্তার 3, মোট অপরাধ 5,37,642। ক্রসফায়ার, গুপ্ত হত্যা, নৃশংস খুন ও গুম সহ সহিংস ঘটনায় মহাজোট সরকারের 3 বছরে আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক। র্যাব ও পুলিশের বিতর্কিত কর্মকাণ্ডে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ উঠেছে। এর মধ্যে কয়েকটি ঘটনার উপর বিচার বিভাগীয় তদন্ত চলছে। নির্যাতিত ও ভুক্তভোগী পরিবারগুলো আদালত ও প্রশাসনের কাছে গিয়েও ন্যায় বিচার পায়নি, এমন বহু অভিযোগ রয়েছে। পেশাদার খুনি, দুর্ধর্ষ, সন্ত্রাসী, চাঁদাবাজ ও বহু দাগী অপরাধীকে দলীয় বিবেচনায় আইনের আওতায় আনা হয়নি, বরং মৃত্যুদণ্ডপ্রাপ্ত 22 আসামিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জনপ্রতিনিধিদের প্রকাশ্যে হত্যা, বিরোধী মতের ব্যক্তিদের নামে মিথ্যে মামলা, আটকের পর রিমান্ড এবং সাংবাদিক নির্যাতনের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। ভঙ্গুর আইন শৃঙ্খলারও তেমন কোনো উন্নতি হয়নি। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে চলতি বছরের শেষার্ধে নাম বদল করে নতুন কায়দায় শুরু হয় গুম, গুপ্ত হত্যা। বিভিন্ন স্থান থেকে সাদা পোশাকধারীদের হাতে আটক প্রায় 100 জনের খোঁজ মেলেনি। রাজধানী ঢাকাতেই চলতি বছরে গুম হয়েছে 30 জন। এ পর্যন্ত 16 জনের লাশ নদী, হাওর ও জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। বিএনপি নেতা ও 56 নম্বর ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের কোনো হদিস নেই 2 বছরেও। ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগের আঙ্গুল র্যাবের বিরুদ্ধেই। আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে ক্রসফায়ারে কঠোর বিরোধিতা করলেও ক্ষমতায় এসে এর সমর্থন করে। চলতি বছরের 23 মার্চ ঝালকাঠির রাজাপুরে তালিকাযুক্ত এক সন্ত্রাসীকে ধরতে গিয়ে র্যাবের গুলিতে নিহত কলেজ ছাত্র লিমন হোসেন আহত ও পঙ্গু হয়। এ ঘটনায় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য এবং গঠিত 4টি রিপোর্টে স্ববিরোধী তথ্য পাওয়া যায়।
এখনও লিমনের মামলা নিষ্পত্তি হয়নি। পঙ্গু অবস্থায় তাকে র্যাবের মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে। ক্রসফায়ারের ঘটনায় উদ্বেগ সৃষ্টি হওয়া এবং কয়েকটি ঘটনায় আদালতে রিট করার পর র্যাব সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি পাঠিয়ে ক্রসফায়ারকে এনকাউন্টার বলে প্রচার চালানো হয়। কিন্তু নাম ভিন্ন হলেও র্যাব সদস্যরা নানা কায়দায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রাখলে মানবাধিকার সংগঠনগুলো এর কঠোর বিরোধিতা করে। ফলে ক্রসফায়ারের পাশাপাশি 2009 সালের দিকে কৌশল বদলে র্যাব ও পুলিশ সন্দেহজনক ব্যক্তিকে আটকের পর হাঁটুতে গুলি করে আহত করার রীতি চালু করে। এ ঘটনায়ও ব্যাপক অভিযোগ ওঠে। অনুসন্ধানে বেরিয়ে আসে, সন্দেহজনক ব্যক্তিকে আটক করে নির্দিষ্ট স্থানে নিয়ে চোখ বেঁধে হাঁটুতে গুলি করে আহত করে অপরাধী বলে প্রচার করা হয়। পর্যবেক্ষক মহল বলছে, ক্রসফায়ার, এনকাউন্টার, গুপ্তহত্যা ও বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নে র্যাবের ইমেজ আরও ম্লান হয়ে পড়েছে। র্যাবের বহু সদস্যও জড়িয়ে পড়েছে নানা অপরাধে। র্যাবের দেয়া পরিসংখ্যান অনুযায়ী 2010 সালেই নানা অপরাধে জড়িত 756 জন র্যাব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় বিভিন্ন পদমর্যাদার কমপক্ষে 314 জন সদস্যকে গুরুতর, 310 জন লঘু দণ্ড ও স্ববাহিনীতে ফেরত পাঠানো হয়েছে 132 জনকে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী 2009, 2010 ও চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রায় 3 বছরে 359 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নিহত হন। এর মধ্যে রয়েছেন 2009 সালে 154 জন, 2010 সালে 127 জন এবং 2011 সালের নভেম্বর পর্যন্ত 11 মাসে 78 জন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 2004 সালে র্যাবের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত র্যাবের বিরুদ্ধে 700 লোককে হত্যার অভিযোগ উঠেছে। অতীতে এসব হত্যার ব্যাপারে র্যাব অথবা সরকারের বিরুদ্ধে বিচার বিভাগীয় কমিটি তদন্ত করেছে। তবে সেসব তদন্তের তথ্য এখনও প্রকাশ করা হয়নি বা গোপনই থেকে গেছে। তবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহেল বলেছেন, র্যাব কাউকে আটক করে নিয়ে নিখোঁজ বা গুম করেছে এ ধরনের অভিযোগ প্রমাণ করতে পারবে না। একই সময়ে পুলিশের বিরুদ্ধে ছিল বিস্তর অভিযোগ। হরতাল চলাকালে জাতীয় সংসদ ভবনের সামনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিনের ফারুকের ওপর পুলিশের নির্মম নির্যাতন, গোয়েন্দা পুলিশ ডিবির হাতে আটক হয়ে বিশিষ্ট আইনজীবী এম.ইউর আহমেদের মর্মান্তিক মৃত্যু, বিএনপি নেতা ও ডিসিসি সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকাকে পুলিশের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাত, দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করে অন্ধকার ঘরে রেখে নির্মম নির্যাতন ও বস্ত্রহীন করার ঘটনা ছিল সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা। এছাড়াও রাজনৈতিক নেতাদের আটকের পর রিমান্ডে নিয়ে নির্যাতনের ঘটনাও আলোচিত ছিল। নরসিংদীর নির্বাচিত জনপ্রিয় মেয়র লোকমান হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ ওঠে খোদ সরকারেরই ডাক ও টেলিযোগাযোগ রাজউদ্দিন আহমেদের প্রতি। নিহত লোকমানের স্বজনদের দাবি, মন্ত্রীর নির্দেশেই তার ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু ও আওয়ামী লীগ ক্যাডাররা মেয়র লোকমানকে হত্যা করে। এ ঘটনার মামলায় প্রধান আসামি মন্ত্রীর ভাইকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। সময়ের অভাবে আসামি ধরা যায়নি উল্লেখ করে আইজিপি হাসান মাহমুদ খন্দকারের দেয়া বক্তব্যে আত্মীয় স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।